ফ্রান্সের বারিকান্ডের প্রদেশের একটি ছোট্ট শহর ক্ল্যামেসি। 1866 সালের 29 জানুয়ারি এই শহরে জন্ম হয়েছিল সমান ফরাসি সাহিত্যিক মানবতার পূজারী রমা রোলার। জন্ম থেকেই তিনি ছিলেন রুগ্ন অসুস্থ, জীবনের কোনো আশাই ছিল না। কিন্তু মায়ের স্নেহ ভালোবাসার যত্নে মৃত্যুকে জয় করলেন রোলা। কিন্তু মা রক্ষা করতে পারলেন না তার কোলের মেয়েটিকে। 2 বছর বয়সে মারা গেলেন একমাত্র কন্যা। রোলার বয়স তখন 5। প্রথম মৃত্যুর স্বাদ অনুভব করলেন। নিজের জীবন স্মৃতিতে লিখেছেন, আমার শৈশব যেন মৃত্যুর ছায়া ঘেরা এক বন্দিশালা। রোলা গান্ধীর প্রতি এতখানি আকৃষ্ট হয়েছিলেন, তার কারণ গান্ধী যা চেয়েছিলেন তাই তিনি করতে পেরেছিলেন। তাই রোলা বলেছেন, তলস্তয় যেখানে ব্যর্থ, গান্ধী সেখানে সফল। এর পরবর্তীকালে তিনি আকৃষ্ট হলেন শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের প্রতি। 1928 সালে প্রকাশিত হলো তার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের জীবনী। রামকৃষ্ণের মধ্যে তিনি দেখেছিলেন অধ্যাত্ম সাধনা আর মানব প্রেমের এক সম্মিলিত রূপ। বিবেকানন্দের মধ্যে পেয়েছিলেন তার কর্মের বাণী। একদিন যখন রোলা প্রাচ্যের ধ্যানে মগ্ন, অন্যদিকে তখন তিনি সৃষ্টি করে চলেছেন যুদ্ধোত্তর ইউরোপের এক জীবন্ত চিত্র বিমুগ্ধ আত্মা উপন্যাসে। এর প্রথম খণ্ড প্রকাশিত হয় 1924 সালে, তৃতীয় খণ্ড 1926 এবং চতুর্থ খণ্ড 1933 সালে। বিমুগ্ধ আত্মা রোলার অন্যতম শ্রেষ্ঠ রচনা। জাক স্ত্রফে রোলা পূর্ণতা পায়নি, কিন্তু বিমুগ্ধ আত্মাতে এসে পেলেন পূর্ণতা। এই উপন্যাস জাক স্ত্রফের চেয়ে অনেক পরিণত। এই কাহিনীর নায়িকা আনেত। সে এক শিল্পীর কন্যা, সুন্দরী, ধনী পরিবারে তার বিয়ে স্থির হলো। কিন্তু বিয়ের ঠিক পূর্বে তার প্রেমিক বিয়ের মানসিকতার সাথে একমত হতে পারল না। আসলে সে চেয়েছিল স্বাধীনতা, পূর্ণ নারীত্ব, স্ত্রী হিসাবে দাসত্ব নয়। তখন সে সন্তান সম্ভবা। সন্তানের কথা ভেবেও সে বিয়ে করল না। নিজের সন্তান মার্ককে নিয়ে শুরু করলো তার জীবন সংগ্রাম। আনেত যেন চিরন্তন নারী সংগ্রামের প্রতীক। দেশে শুরু হয়েছে যুদ্ধ, তারই মধ্যে আনেত দেখেছে মানুষের কদর্য রূপ। অবশেষে যুদ্ধ শেষ হলো। আনেত নতুন যুদ্ধের স্বপ্ন দেখে। তার বিশ্বাস একদিন এই অন্ধকার পৃথিবী থেকে মানুষের সংগ্রামের মধ্যে দিয়েই উত্তরণ ঘটবে। এই উপন্যাস শেষ হয়েছে সেই সংগ্রামের ডাক দিয়ে। ন্যায়পরায়ণ হওয়া তো ভালো, কিন্তু প্রকৃত ন্যায় বিচার কি শুধু দাঁড়িপাল্লার কাছে বসে থাকে আর দেখে সন্তুষ্ট হয়? তাকে বিচার করতে দাও, সে হানুক আঘাত। স্বপ্ন তো আমরা যথেষ্ট দেখেছি, এবার আসুক জাগার পালা। 1919 থেকে 1929 রোলা জীবনে এক যুদ্ধ সন্ধিক্ষণ। একদিকে প্রাচ্যের আধ্যাত্মিকতা, অন্যদিকে বাস্তব পৃথিবীর হাজারো সমস্যা। ইউরোপের বুকে নতুন চিন্তা ভাবনার উন্মেষ। তিনি উপলব্ধি করলেন গান্ধীবাদের আদর্শ, যাকে একদিন তার মনে হয়েছিল সমস্ত পৃথিবীকে পথ দেখাবে, ক্রমশ তার রং ফিকে হয়ে আসছে। ইউরোপের বুকে তখন ঘটে গিয়েছে রুশ বিপ্লব। এই নতুন আদর্শকে শ্রদ্ধার চোখে দেখলেও তাকে মেনে নিতে পারেননি তিনি। তার অন্তরে তখন গান্ধী আর তলস্তয়। রুশ সাহিত্যিক গোর্কির সাথে বন্ধুত্ব গড়ে উঠল রোলার। গোর্কি তাকে প্রথম সমাজতান্ত্রিক মতবাদের সাথে পরিচিত করালেন। প্রথমে সোভিয়েত সরকারকে মেনে নিতে না পারলেও ক্রমশ তিনি তার প্রতি আকৃষ্ট হতে থাকেন। 1929 সালে যখন ফ্রান্সে কমিউনিস্টদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো, তাদের বন্দী করা হলো, শ্রমিক শ্রেণীর ওপর শুরু হলো নির্যাতন। সেই সময় ফ্রান্সের বিখ্যাত কয়েকজন কবি, দার্শনিক, লেখক কমিউনিস্ট আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত হয়ে পড়লেন। রোলা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন কোন পথে তিনি যাবেন। প্রথমে তার মনে হয়েছিল তিনি লেখক, সাহিত্যিক, রাজনীতি তার ধর্ম নয়। কিন্তু শেষে অনুভব করলেন যখন মানবজাতি বিপন্ন, তখন সকল সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠাই মানুষের লক্ষ্য হওয়া উচিত। তিনি সমস্ত দ্বিধা সংকোচ কাটিয়ে নেমে এলেন রাজনীতির আঙিনায়। অনুভব করলেন মার্ক্সবাদের মধ্যেই মানবজাতির ভবিষ্যৎ নিহিত। রচনা করলেন তার শিল্পীর নবজন্ম। রোলা লিখেছেন,
সমস্ত জীবন ধরে আমি যে পথের সন্ধান করছি সমাজতন্ত্রের মধ্যেই তার ঠিকানা খুঁজে পেয়েছি। রোলা যখন এই মতবাদে উন্মুগ্ধ হয়ে ওঠেন তখন তিনি 70 বছরের বৃদ্ধা। শুরু হলো চারিদিকে প্রচার, রোলা কমিউনিস্ট, দেশদ্রোহী। কিন্তু নতুন শক্তিতে উজ্জীবিত রোলা শুধু ইউরোপ নয়, সমস্ত মানবের মুক্তির কামনায় মুখর হয়ে উঠলেন। ভারতবর্ষ, চীন, ইন্দোনেশিয়া প্রভৃতি শোষিত নিপীড়িত জাতির পাশে দাঁড়িয়ে আমি যুদ্ধ করব। 1936 সালে রোলার 70তম জন্মদিন পৃথিবীর বিভিন্ন দেশে আড়ম্বর করে পালন করা হলো। তাকে বলা হলো ফ্রান্সের এক শ্রেষ্ঠ সন্তান, মানব কল্যাণে এক অক্লান্ত যোদ্ধা। জার্মানির বুকে তখন শুরু হয়েছে হিটলারের তাণ্ডব। রোলা অনুভব করতে পারছিলেন আগামী দিন ইউরোপের বুকে এক প্রলয়ঙ্কারী ঝড় নেমে আসছে। 1939 সালে 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করল। শুরু হলো বিশ্বযুদ্ধ। 1940 সালে জার্মানরা ফ্রান্স দখল করল। রোলা রবীন্দ্রনাথকে একটি চিঠি লিখেছেন, সেটাই তার শেষ চিঠি। আমি সংবাদপত্রে লিখতে পারছি না, তাই যৌবনের প্রথম সংগ্রামের দিনগুলিকে আমি পুনরায় জীবন্ত করে তুলেছি, স্মৃতিকথা লিখছি। অন্ধ, হিংসা ও মিথ্যায় উন্মুক্ত এই পৃথিবীতে আমাদের সত্য ও শান্তিকে রক্ষা করতেই হবে। রোলা জীবনের আশঙ্কা থাকা সত্ত্বেও নিজের গৃহ ছেড়ে কোথাও যায়নি। তার উপর তীক্ষ্ণ নজর রাখা হতো, তার প্রতিটি চিঠি পরীক্ষা করা হতো, এমনকি তাকে খুনের হুমকি অবধি দেওয়া হতো। নিজের জন্য কখনো চিন্তিত হলেন না রোলা। মানুষের এই হত্যা নির্যাতন তাকে সবচেয়ে ব্যথিত করত। এ কি সভ্যতার আসন্ন মৃত্যু? এই বেদনার্ত হৃদয়ে নিঃসঙ্গভাবে সারাদিন নিজের ঘরে বসে থাকতেন। নিজেকে প্রকাশ করা কোনোভাবেই সম্ভব ছিল না। চারিদিকে অনাহার, অভাব। জার্মান দূতাবাস তাকে সব কিছু দিতে চেয়েছিলেন, খাদ্য, কয়লা, পোশাক। কিন্তু হত্যাকারীদের হাত থেকে কিছু গ্রহণ করতে তার বিবেক বাধা দেয়। তাই জার্মানদের সমস্ত দানকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন। অবশেষে 1944 সালের 30 ডিসেম্বর 78 বছর বয়সে যুদ্ধক্লান্ত পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। কিন্তু জীবনের শেষ মুহূর্তেও বিশ্বাস হারায়নি। নতুন যুগের মানুষকে ডাক দিয়ে বললেন, নতুন দিনের মানুষ, হে তরুণের দল, আমাদের পদদলিত করে তোমরা এগিয়ে চলো, আমাদের চেয়েও বড় সুখী হও, এই আমি কামনা করি।